আচ্ছা, এবারে আমরা যেটা করব এটা একটা স্পেশাল ফর্ম বলতে পারো। এই দুটো এখন যে টপিকটা করব সেটা হচ্ছে নাম্বার অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা। নাম্বার অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা। আমরা তো এতদিন ধরে পড়লাম যে ম্যাক্সিমা হতে পারে, এটা ম্যাক্সিমা হয়, এটা মিনিমা হয়, মানে ব্রাইট ফ্রিজ ডার্ক ফ্রিজ। এবার আমরা করব নাম্বার অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা। এর অঙ্ক খুব সহজ, দিলে সেকেন্ডের মধ্যে তুমি অঙ্ক সলভ করতে পারবে। বাট প্রথমে আগে একটু বুঝে নাও কি হচ্ছে, তারপর তো ফর্মুলা আছে, চিন্তা করো না। আগে বোঝো কি হয়। তোমাদের মনে পড়ে যখন আমি ওয়াইডিএসি এক্সপেরিমেন্টটা করিয়েছিলাম, আগের ভিডিওর লাস্ট টপিক ছিল, আগের ভিডিও মানে এটা না, তার আগের দিন যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওর লাস্ট টপিক ছিল, সেখানে আমরা এইরকম এই কোশ্চেনটা তোমাকে আমি করেছিলাম। ডি স্মল ডি জেনারেলি ওয়েভলেন্থের ক্ষেত্রে, মানে সরি আমি ভুল লিখলাম, স্মল ল্যামডা জেনারেলি ওয়েভলেন্থের এই ডি এর থেকে, স্মল ডি এর থেকে কি হয়? খুব খুব ছোট হয়, হ্যাঁ কি নয়? যদি হয় তাহলে এটাই তো ম্যাক্সিমাম কেসে হয়, তাই না? যেটা তোমরা বোর্ডসে পড়েছিলে, তাই না? তাই বোর্ডসে এই টপিকটা পড়োনি, বোঝো। এই কেসগুলোতে নাম্বার অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা কত হয়? ইনফিনিটি হয়। মানে ইনফাইনাইট নাম্বার ম্যাক্সিমা মিনিমা থাকে। তাহলে এই কেসটা হলে এই কনসেপ্টটা এক্সিস্টই করে না, তাই না? তাহলে স্যার কি হলে এটা এক্সিস্ট করে? এটা হতে গেলে ডি কে হতে হবে গ্রেটার দেন বলবো না, ডি কে হতে হবে কম্পারেবল টু ল্যামডা। কম্পারেবল বোঝো তো? কম্পারেবল বোঝো তো? কিরে, কম্পারেবল বুঝিস কি না? তো তাহলে কি ঘটনা ঘটবে বোঝো ভালো, একদম সহজ জিনিস। তুমি আমাকে বলো, আচ্ছা দুটো হবে, একটা ব্রাইট হবে একটা ডার্কের জন্য হবে। প্রথমে ব্রাইট করছি, বলো বলো ওয়াইডিএসি করতে গেলে কি করতে হয়, প্রথমে কি বলতে হয় বলো? এক্ষুনি বললাম, হাজারবার বললাম, বলো কি? পাথ ডিফারেন্স কত? ডি সাইন থিটা। ব্রাইট হলে কার সাথে ইকুয়াল হবে? এম ল্যামডার সাথে। ভেরি গুড। তাহলে সাইন থিটা কত হবে? এম ল্যামডা বাই ডি, একই নয়, তাই না? আচ্ছা তুমি আমাকে বলো তো, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1। ভেরি গুড। তাহলে বল, সাইন থিটা গ্রেটার দেন 1 হতে পারে? এবার ঠিক আছে, এটাকে বলে গ্রেটার দেন নট 1, তাই তো নাকি? তাহলে সাইন থিটা যদি গ্রেটার দেন নট 1 হয়, তাহলে এম ল্যামডা বাই ডি ও কি রে? গ্রেটার দেন নট 1, একই নয়? ভেরি গুড। তাহলে এম এখান থেকে হচ্ছে, এখানে দেখা যাচ্ছে, দেখা যাবে আশা করছি, দেখছি আমি, না দেখা গেলে পরে লিখবো। এম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, গ্রেটার দেন নট ডি বাই ল্যামডা বলতে পারি? তাহলে আমাকে বল, এম এর ভ্যালু ডি বাই ল্যামডার
বেশি হতে পারে না। আচ্ছা, ইকুয়াল হতে পারে? ইকুয়াল হতে পারে? ভেরি গুড, ইকুয়াল হতে পারে, বেশি হবে না। তাহলে এবার ভাব, যে ফ্রিঞ্জটা করতাম মনে পড়ে তো, ওয়াইডিএসি ছবিটা, এই তো ছবি, এটা সেন্ট্রাল ফ্রিঞ্জ, তাই তো? এরকম ম্যাক্সিমা কত অবধি হবে? ডি বাই ল্যামডা, আর বেশি নয়, ডি বাই ল্যামডা অবধি। এটা ওপরেও হতে পারে, আবার কোথায় হতে পারে? কোথায় হতে পারে? নিচেও হতে পারে। তাহলে টোটাল ম্যাক্সিমা কত হবে? উপরেও ডি বাই ল্যামডা, নিচেও ডি বাই ল্যামডা, কত হবে? ভেরি গুড, 2d বাই ল্যামডা। এগুলোর মধ্যে কাকে কনসিডার করা হয়নি? সেন্ট্রালকে। সেন্ট্রালকে এর মধ্যে কনসিডার করা হয় না। তাহলে সেন্ট্রালকে কনসিডার করলে টোটাল ম্যাক্স উইথ সেন্ট্রাল ম্যাক্সিমা, উইথ সেন্ট্রাল ম্যাক্স কত হবে? কত হবে? কি রে, সেন্ট্রাল ম্যাক্সিমা একটা বেড়ে যাবে, তাই না? 2d বাই ল্যামডা প্লাস 1 হবে। বল বল, বুঝলি কিনা সবাই? ব্যাস, এসব আর কিছু মনে রাখতে হবে না, শুধু এটুকুনি মনে রাখবি, টোটাল ম্যাক্সিমা উইথ সেন্ট্রাল ম্যাক্সিমা 2d বাই ল্যামডা প্লাস 1। আর যদি তোকে বলে উইদাউট সেন্ট্রাল ম্যাক্সিমা, তাহলে কত লিখবি? 2d বাই ল্যামডা। ভেরি শিখেছিস? শিখেছিস? একইভাবে আমি ডি সাইন থিটাকে ডার্কের জন্য করব, ডার্কের জন্য করতে হবে। ডি সাইন থিটাকে কার সাথে ইকুয়াল করব? কি রে বাবা, কার সাথে করব? 2m - 1 ল্যামডা বাই 2, হ্যাঁ কি নয়? ক্লিয়ার? তো একইভাবে এগোতে হবে, আমি আর করছি না, প্রসেস তো বুঝেই গেছিস, প্রসেস আসবেই না পরীক্ষায় আমাদের, শুধু ফর্মুলা মনে রাখতে হবে। তো একইভাবে যদি করি, তাহলে বেরোবে ডার্কের জন্য টোটাল নাম্বার অফ মিনিমা, কত হবে? 2d বাই ল্যামডা প্লাস হাফ। এটা আসবে ফর্মুলা। এই হাফ মানে এরকম ভাবিস না এখানে হাফ কিছু হবে না, মিনিমাতে তো সেন্ট্রাল মিনিমা হয় না, না? এই হাফটা আসলে দেখেছিলি ওখানে 2m - 1 ল্যামডা বাই 2 করেছিলাম, ওই 2টা থেকে মানে আসে। চল, তোদের মধ্যে একজন আমাকে এই অঙ্কটা দিয়েছিল, সেই অঙ্কটাই আমি তোদেরকে করে দেখাচ্ছি। করবো অঙ্ক? করবো? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আরেকটা ইম্পর্টেন্ট কথা। যদি কখনো এই ভ্যালুগুলো সলভ করার পর এটা অথবা এটা ইন্টিজারে না আসে, ধর এরকম এলো 4.4, কত বললাম? 4.4 ধর এলো, বা এলো ধর 8.7, কত নিবি? 8 নিবি। এরকম নয় যে 0.7 আছে তো আরেকটা বাড়িয়ে দিবি, না, 8.3, কত নিবি? 8 নিবি। ক্লিয়ার? চলো তো অঙ্ক দিই। এই অঙ্কটা তোদের মধ্যে একজন স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিল কয়েকদিন আগে, যে স্যার এটা পাচ্ছি না, তখন আমি তাকে সলভ করে দিই, আমি বলেছি আমি করানোর পর দেখ কত সহজে সলভ হবে। বলেছে in YDAC how many maxima can be obtained
obtained on a screen including central maxima এটা বলে দেবে, হ্যাঁ সেন্ট্রাল ম্যাক্সিমাকে নেবে কি নেবে না বলে দেবে, including central maxima if small d is equal to 5 lambda by 2। কিছুই করার লজিক মনে রাখার দরকার নেই, ফর্মুলা মনে রাখলেই কাফি। সেন্ট্রাল ম্যাক্সিমাকে ইনক্লুড করতে বলেছে, তাহলে এই ফর্মুলাটা হবে। তাহলে d এর জায়গায় ভ্যালু বসাও, 2d এর জায়গায় কত বসাবি, 5 lambda by 2 by lambda plus 1, lambda lambda কাটবে 2 2 কাটবে, অ্যানসার 6। বল শিখেছিস কিনা? এখানে অঙ্ক কি দেবে, আর ম্যাক্সিমাটাকে কেটে বলবে মিনিমা বার করো। পারবি কি পারবি না? কি রে মিনিমা বললে পারবি কি পারবি না? হ্যাঁ কত হবে? ধর এটাই এই অঙ্কটাই দিল, বল না মিনিমা কত হবে? মিনিমার ফর্মুলা কি ছিল? 2d by lambda plus half। কত হবে? 2d এর জায়গায় কত বসাবো? 5 lambda by 2 plus half। বাই একটা ল্যামডা ছিল, ল্যামডা ল্যামডা কাটবে, 5 by 2 plus half। 5 by 2 plus half কত হবে? 2 6 by 2 3, আবার 6 হবে, তাই না? ঠিক করলাম তো? এলসিএম হবে 6 হবে 3 হবে, তুমি বলেছো ঠিক আছে, তাই তো নাকি? আর কি দেবে? ডিটাকে বলে দেবে 3 lambda by 2, ল্যামডার ভ্যালু বলে দেবে কিছু, এই সব দেবে। কি দেবে? ক্লিয়ার সবার? স্যার টোটাল মিনিমাম কন্ডিশনটা একবার বলবে, মানে ডিরাইভ করে দেখাবো? না না ওই লাস্ট ফর্মুলাটা। টোটাল মিনিমাম কন্ডিশন হচ্ছে এটা, 2d by lambda plus half, d by lambda plus half। তো এই হলো আরেকটা টাইপ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট টাইপ, ব্যাস আর কোনো টাইপ এখানে নেই। বলে রাখছি শুনে নাও, এরপরে যে ডিফ্র্যাকশন আর পোলারাইজেশন আছে, বোর্ডসের যে লেকচারগুলো করানো হয়েছে, বোর্ডসের লেকচার আমি করিয়েছি, পোলারাইজেশনের আলাদা করে লেকচার আছে, তোমাদের এই বছরে বোর্ডসে নেই বাট তবু আমি করে দিয়েছি। ওগুলো কপি পেস্ট হবে যেই নিটের জন্য, ওখানে আলাদা কিচ্ছু নেই, যা যা করিয়েছি তাই আসবে। ক্লিয়ার? এটাই আলাদা ছিল, সেটা করানো। তাহলে আজকে আমাদের ওয়েভ অপটিক্স কমপ্লিট হলো। আচ্ছা, লাস্ট টপিক কি? পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স বাই আ গ্লাস স্ল্যাব। স্যার এর মানে কি? এর মানেটা কি বোঝায়? আচ্ছা, আমরা যখন হাইজেন্স প্রিন্সিপাল পড়েছিলাম তখন আমি কোথাও একটা লিখিয়েছিলাম, একটা ওয়ার্ড, একটা টপিক হিসাবে, টপিক নয় একটা ছোট্ট পয়েন্ট হিসাবে লিখিয়েছিলাম। এর নাম ছিল অপটিক্যাল পাথ। কাকে বলে অপটিক্যাল পাথ? ইফ আ লাইট রে ট্রাভেলস আ ডিসটেন্স ক্যাপিটাল ডি, আমি লিখছি দেখুন, ইফ আ লাইট রে travels a distance, যা ইচ্ছে d নিলাম। এই d মানে কিন্তু distance between two slit নয়, distance d। if a light ray travels a distance d in a medium whose refractive index, ri মানে refractive index, is equal to mu, then mu into d is called optical path।
ক্লিয়ার সবার? এটাকে বলা হয় অপটিক্যাল পাথ। এবার এটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা এখানে বোঝাবো। ভালো করে বোঝো, একদম সোজা জিনিস, কিচ্ছু নেই। আবার সুন্দর ফর্মুলা আসবে, দেখতে পাবে। আগে বুঝে নাও। বুঝলাম এটা অপটিক্যাল পাথ কি? চল আমাকে বল, ধর এর নাম দিলাম রে 1, ঠিক আছে? রে 1, এটা কি মিডিয়াম? এয়ার মিডিয়াম। আমাকে বল এ থেকে বি, এ থেকে বি, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা লাইট কোন মিডিয়ামে ট্রাভেল করছে? পুরোটাতেই এয়ার আছে, পুরোটাতেই এয়ার আছে। এ আর বি ডিসটেন্সটা লাইট কোন মিডিয়ামে ট্রাভেল করছে? বোঝা যায় কি কোশ্চেন? কি ডাউট হচ্ছে বল? রেটা ট্রাভেল করছে এ থেকে বি পর্যন্ত, তাহলে এ থেকে বি তে পুরো জায়গাতে এয়ার আছে। তাহলে এ থেকে বি ডিসটেন্সটা কোন মিডিয়ামে ট্রাভেল করছে? এয়ার মিডিয়ামে ট্রাভেল করছে। এইখানে যদি এয়ার থাকে তাহলে এর মধ্যে কি থাকবে? এয়ারই থাকবে। এয়ার মিডিয়ামে ট্রাভেল করছে। এবার ধর এখান দিয়ে লাইট যাচ্ছে, এটা রে 2, রে 2, এখানে এয়ার, বাট এইটাই এ ভাব, এ ড্যাশ, আর এটা বি ড্যাশ। এইখানে একটা স্ল্যাব রাখলাম, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, ডিসটেন্স দিলাম ডি, এই ডিসটেন্সটাও ডি। তাহলে এখানে কোন মিডিয়ামে ট্রাভেল করছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, সেই মিডিয়ামে ট্রাভেল করছে। তাহলে আমাকে সহজে বল, একদম ইজি জিনিস, যে এ ড্যাশ থেকে বি তে যেতে টাইম টেকেন কত হবে? টাইম টেকেন টু গো ফ্রম এ ড্যাশ টু বি ড্যাশ কত হবে? আমরা লিখতে পারি টাইম টেকেন হবে ডেল্টা টি, এই ডিসটেন্সটা যাচ্ছে ডি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। লাইট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে কি লাইট সি স্পিডে ট্রাভেল করে না অন্য স্পিড ভি স্পিডে ট্রাভেল করে? ভি স্পিডে। তাহলে আমরা লিখবো কত? ডিসটেন্স বাই স্পিড, ডি বাই ভি। ভি কে কি লেখা যায় আবার? ভি কে কি লেখা যায় আবার? ভি কে আমরা লিখতে পারি সি বাই মিউ। তাহলে এখানে যদি আমি পুট করি তাহলে ডেল্টা টি হবে সি বাই মিউ, মিউ ডি বাই সি, মিউ ডি বাই সি। আর এইখানে লাইট কত স্পিডে ট্রাভেল করছে? সি তেই ট্রাভেল করছে। আর এখানে লাইট ভি তে ট্রাভেল করছে, সেখানে পুট করলেই ভ্যালুটা আসে। তাহলে আমাকে বল ইন ডেল্টা টি টাইম রে 1 travels a distance কত হবে? কত স্পিডে যাচ্ছে? সি তে ইনটু ডেল্টা টি, ডেল্টা টি কত কেটে যাবে? মিউ ডি। তার মানে সহজ কথা, এখানে যদি ও ডি ডিসটেন্স ট্রাভেল করে, এখানেও মিউ ডি ডিসটেন্স ট্রাভেল করবে। তাহলে পাথ ডিফারেন্স কত হলো? এটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, বুঝলাম? পাথ ডিফারেন্স কত হলো? পাথ ডিফারেন্স
পাথ ডিফারেন্স। রে 1 কত ট্রাভেল করলো মিউ ডি, আর রে 2 কত ট্রাভেল করলো ডি, তাহলে পাথ ডিফারেন্স হলো মিউ ডি মাইনাস ডি। এটাকে একটু গুছিয়ে লিখলে কি হবে, ডি কমন নিয়ে মিউ মাইনাস 1। এটা ভুললে চলবে না। কি শিখলাম আমরা, যেদিকে স্ল্যাব থাকবে সেদিকে পাথ ডিফারেন্স হবে মিউ মাইনাস 1 ইনটু ডি। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, বাকিগুলো ভুলে যাও, শুধু এটুকুনি মনে রেখো। পাথ ডিফারেন্স হবে মিউ মাইনাস 1 ইনটু ডি। চলো এবার বোঝো। তাহলে তাহলে এটা আমাদের ওয়াইডিএসি, এটা আমাদের ওয়াইডিএসি এক্সপেরিমেন্ট। আমাদের লাইন এরকম গেছিল, এরকম গেছিল, এখান থেকে এই গেল, আবার এখান থেকে এই গেছে। এবার ভাবো, এখানে যদি আমি একটা স্ল্যাব দিয়ে দিই, স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে মিউ, তাহলে যখন লাইট এদিকে আসছিল এই দুটো সেম ফেজে ম্যাচ করছিল বলেই তো এখানে ব্রাইট হচ্ছিল। কিন্তু এখন এইখান থেকে যে লাইটটা আসবে সেটা এই স্ল্যাবের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সে আর এই লাইটটা কি সেম পাথ কভার করবে? কখনোই কখনোই করবে না। তাহলে সেন্টারে আমরা এবার ব্রাইট ফ্রিঞ্জ নাও পেতে পারি। বলেছিলাম যে জেনারেলি সেন্টারে ব্রাইট ফ্রিঞ্জ হয়, এই কেসে সেন্ট্রালে ব্রাইট ফ্রিঞ্জ হবে না। তাহলে কোশ্চেন, স্যার ব্রাইট ফ্রিঞ্জটা কোথায় যাবে, শিফট করবে, কতটা শিফট করবে? দেখ, ধরছি এখান থেকে, আচ্ছা দেখে বলো, দেখে বলো, এই যে পাথটা যাচ্ছে যদি স্ল্যাব না থাকতো তাহলে এও সেম পাথই আসতো, কিন্তু স্ল্যাব থাকার জন্য এ আরো বেশি পাথ কভার করছে। তাহলে এই এর ক্ষেত্রে বেশি পাথ কভার হচ্ছে, তাহলে একেও বেশি পাথ কভার হতে হবে, তবে তো গিয়ে সেম ফেজে ম্যাচ হবে। তাহলে একে বেশি পাথ কভার হতে গেলে নিচে গেলে তো হবে না, আরো উপরে উঠতে হবে, তবেই তো বেশি পাথ কভার করবে। তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ উপরের দিকে শিফট হবে। এটা ছিল ওল্ড সেন্ট্রাল ফ্রিঞ্জ ওসিবি, এখন নিউ সেন্ট্রাল ফ্রিঞ্জ এদিকে হবে। আরো সহজ কথায় মনে রাখ, কে বললো যে স্ল্যাব উপরেই থাকবে, নিচেরটাতেও দিতে পারে? তাহলে সহজ লজিক মনে রাখবে, স্ল্যাব যেদিকে থাকবে সেন্ট্রাল ফ্রিঞ্জ সেই দিকে শিফট হবে। মনে রাখো না উপরে নিচে, মনে রাখো স্ল্যাব যদি নিচে থাকতো তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ নিচে শিফট হতো। কতটা শিফট হবে তারও ফর্মুলা আমরা বার করতে পারবো। কিভাবে বার করবো? দেখ, আমাকে বলো, আমি ধরলাম এর থিকনেস হচ্ছে টি, যেটা আমরা ডি ধরেছিলাম সেটা আমি টি ধরলাম। তাহলে আমাকে বলো এখান দিয়ে যাওয়ার সময় কত এক্সট্রা পাথ ডিফারেন্স হলো? কত হলো? মিউ মাইনাস 1 ইন্টু বি ছিল, সেটাকে এখানে টি দিলাম, তাই না? মিউ মাইনাস 1 ইন্টু টি। পাথ ডিফারেন্সকে আমরা কার সাথে ইকুয়েট করি? আমরা ইকুয়েট করি ডি সাইন থিটার সাথে। অনেকবার বলেছি, ডি সাইন থিটাকে আবার কি লেখা যায়? মিউ মাইনাস 1 ইন্টু টি ডি ট্যান থিটা। মনে করছে আশা করি। ট্যান থিটাকে আবার কি লেখা যায়? এখানে লিখছি y বাই ক্যাপিটাল ডি। তাহলে y কত হবে? মিউ মাইনাস 1, ইম্পর্টেন্ট ফর্মুলা ভুললে চলবে না, টি ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এই যে শিফট হবে তার অ্যামাউন্ট কত? এইটা, তার অ্যামাউন্ট এটা। ফর্মুলা মুখস্থ করে নেবে। সিমিলারলি এবার ভালো ভালো করে আমাকে বলো ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ y, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, এসব স্ল্যাব বাদ দাও, কোথায় আগে তৈরি হতো বলো? ফর্মুলা ছিল ক্যাপিটাল ডি এম ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি। তাহলে ফার্স্ট বলে এম এর জায়গায় 1 বসাবো, মানে ডি ল্যামডা বাই স্মল ডি। এখানে আগে তৈরি হতো। তাহলে ফার্স্ট সেন্ট্রাল ফ্রিঞ্জ যত শিফট করবে সবাই ততটা করেই সরবে, মানে প্রত্যেকটা ফ্রিঞ্জ ততটা করে সরে যাবে। তাহলে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ এখন কতটা সরবে? এখানে ছিল প্লাস এতটা সরবে, তাহলে নতুন পজিশন হবে এটা ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের। সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ কতটা সরবে?
2d lambda by small d plus mu minus 1 t capital D by small d। থার্ড কতটা সরবে, এটার জায়গায় 3 বসাবে, পুরো সো অন চলতে থাকে। এই হলো অঙ্কের প্রবলেম। ক্লিয়ার সবার? এই ফর্মুলাটা মনে রাখো। এবার অঙ্ক দেবো, হ্যাঁ চলো। কি রকম অঙ্ক দেবে দেখো, একদম সহজ অঙ্ক, কঠিন কিচ্ছু নয়। কি বলছে, in YDAC find the thickness of a glass slab, find the thickness of a glass slab। thickness of a glass slab মানে কি, T। glass slab এর নিউ বলে দিয়েছে 1.5, which should be kept in front of, which should be kept in front of upper slit S1 so that the central maxima is formed at a place where fifth bright fringe was lying earlier। ল্যামডার ভ্যালু বলে দিয়েছে 5000 অ্যামস্ট্রং, অপশন দিয়েছে 10 মাইক্রোমিটার, 5 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার, 0.5 মাইক্রোমিটার। চলো করবো এবার। কি বলেছে ভালো করে দেখো, in YDAC find the thickness of a glass slab which should be kept in front of upper slit S1 এর সামনে রাখা আছে, so that the central maxima is formed at a place where fifth bright fringe was lying earlier। মানে প্রথমে fifth bright fringe কোথায় তৈরি হতো, দেখো ছবি, প্রথমে যখন স্ল্যাব দিইনি তখন ফিফথ ব্রাইট ফ্রিঞ্জ কোথায় তৈরি হতো, তাহলে y ফিফথ ব্রাইট এক্ষুনি লিখছিলাম, কি ফর্মুলা হবে 5 ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি, এটাই ছিল ফর্মুলা। কি বলেছে, সেন্ট্রাল ফ্রিঞ্জটা শিফট হয়ে এখানে চলে যাবে। সেন্ট্রাল ফ্রিঞ্জ শিফটে ফর্মুলা আমরা কি শিখলাম আজকে, y দিয়ে এক্ষুনি শিখেছি। ফর্মুলা ছিল মিউ মাইনাস 1 ইন্টু টি ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা ছিল শিফট। তাহলে এই শিফটটা এখানে পৌঁছবে, তার মানে এর ভ্যালু আর এর ভ্যালু ইকুয়াল হতে হবে, ব্যাস অঙ্ক তো হয়ে গেল। 5 ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি, স্মল ডি কাটলো, ক্যাপিটাল ডি কাটলো, এখান থেকে টি এর ভ্যালু হবে 5 ল্যামডা বাই মিউ মাইনাস 1। 5 ল্যামডা কত বলেছে, 5000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 অ্যামস্ট্রং, মিউ কত 1.5 মাইনাস 1 মানে 0.5, সলভ করলে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তার মানে 5 মাইক্রোমিটার। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি, নেক্সট অঙ্ক খুব সুন্দর অঙ্ক, দেখি পারো কিনা। নেক্সট অঙ্ক বলছে, বুঝলাম, নেক্সট অঙ্ক বলছে
এটা ওয়াইডিএসি সিস্টেম তোমরা জানো, এটা S1 স্লিট, এটা S2 স্লিট। দুটো স্লিটের সামনেই একটা করে স্ল্যাব দিয়ে দিয়েছে। এটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ1, এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স থিকনেস T1, আর এর μ2 T2। কোশ্চেন কি বলেছে? আচ্ছা, আরো ভ্যালুও বলে দিয়েছে। μ1 এর ভ্যালু বলেছে 2, T1 এর ভ্যালু বলেছে 1 মাইক্রোমিটার, μ2 এর ভ্যালু বলেছে 1.5, T2 এর ভ্যালু কত বার করতে বলেছে। কি কোশ্চেন? ফাইন্ড T2 such that a central maxima is found at P। কি মানে এই পয়েন্টটা বলেছে, তার মানে সেন্ট্রাল ম্যাক্সিমা যেখানে ছিল সেখানেই তৈরি হচ্ছে। কিন্তু আমরা কি পড়েছিলাম? স্লিট যেদিকে থাকে সেন্ট্রাল ম্যাক্সিমা সেই দিকে শিফট হয়। তার মানে এই স্ল্যাবের জন্য সেন্ট্রাল অফ ম্যাক্সিমা উপরে শিফট হবে। কতটা শিফট হবে তার ফর্মুলা শিখেছিলাম। তার ফর্মুলা ছিল μ1 - 1 T1 ক্যাপিটাল D বাই স্মল d। এর জন্য কোন দিকে শিফট হবে? উপরে। এর জন্য কোন দিকে শিফট হবে? নিচে। কত শিফট হবে? μ2 - 1 ইনটু T2 ক্যাপিটাল D বাই স্মল d। এই দুটো শিফট যদি ইকুয়াল, অপোজিট তো হচ্ছেই, দেখতে পাচ্ছ এটা উপরে এটা নিচে, ইকুয়াল এন্ড অপোজিট হয় তবেই তো এটা সেন্টারে ম্যাচ করবে। তার মানে অঙ্ক হয়ে গেছে এখানে, এটা ইকুয়েশন। ক্যাপিটাল D কাটবে, ক্যাপিটাল D কাটবে। μ1 জানো কত? 2 - 1 মানে 1 ইনটু T1, μ2 কত? 1.5 - 1 মানে 0.5 T2। তাহলে T2 হবে 1 বাই 0.5 মানে 2 মাইক্রোমিটার। এই হলো অঙ্ক। ক্লিয়ার একদম সবার? লাস্ট কনসেপ্ট এটা বলে ক্লাস শেষ হবে। এর বাইরে আর কোনো অঙ্ক আসবে না, আমি রিপিট করছি। শুধু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করে অঙ্কগুলো নামিয়ে আসতে হবে। তুমি কত অঙ্ক ক্লাসে করেছো সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি কতটা মনে রাখতে পারছো, পরীক্ষায় কতটা নামাতে পারছো, দ্যাটস ইম্পর্টেন্ট। তাই মাথায় রেখো, শুধু করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। লাস্ট অঙ্ক বা লাস্ট টাইপ বলতে পারো, এটা একটু আলাদা, পারবে, এমন কিছু কঠিন নয়। বলছে নাম্বার অফ ফ্রিঞ্জেস শিফটেড, নাম্বার অফ ফ্রিঞ্জেস শিফটেড। আমরা এতক্ষণ ধরে কি দেখলাম? যে ফ্রিঞ্জ কতটা শিফট করবে তার ফর্মুলা আমরা বার করতে পারলাম। এবার বার করব কতগুলো ফ্রিঞ্জ শিফট হলো, কতগুলো ফ্রিঞ্জ শিফট হলো। তাহলে আমরা কি শিখলাম আবার বলি। ধরো এখানে ফ্রিঞ্জটা হওয়ার কথা ছিল ওল্ড ফ্রিঞ্জ, ওল্ড ফ্রিঞ্জ, OF, ওল্ড ফ্রিঞ্জ। ফ্রিঞ্জটা হলো এখানে NF, নিউ ফ্রিঞ্জ। তাহলে ওল্ড ফ্রিঞ্জ শিফট করলো নিউ ফ্রিঞ্জে, উপরে হতে পারে নিচে হতে পারে। কোন দিকে হতে পারে তোমাদের বলেছি, যেদিকে স্ল্যাব থাকবে সেদিকে। এখানে তো সেটা সব কিছু ধরছি না, জেনারেল ধরলাম একটা। কতটা শিফট হবে এই এর ভ্যালু কত হবে শিখেছি আজকে। কত হবে? μ - 1 T ক্যাপিটাল D বাই স্মল d। ভালো কথা। এবার ভালো, এর মধ্যে অনেকগুলো ফ্রিঞ্জ আছে তো নাকি? এরকম অনেক ফ্রিঞ্জ আছে, তাই না? এটা তো ওল্ড ফ্রিঞ্জটা নিউ ফ্রিঞ্জে শিফট হলো, বাট এর মাঝখানেও তো আগে বা পরে ফ্রিঞ্জ ছিল। এই ফ্রিঞ্জে উইডথ গুলো কত হয় শিখেছিলাম আমরা। ব্রাইট হোক আর ডার্ক হোক, যাই হোক না কেন, দুজনেরই সেম হয়। ফ্রিঞ্জ উইডথ কত হয়? বিটা দিয়ে ডিনোট করেছিলাম। কত হয়? ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d। তাহলে সিম্পল থিং, ভালো করে বোঝো। এখান থেকে এখানে টোটাল শিফট হচ্ছে এটা, ফ্রিঞ্জ উইডথ পেয়ে গেছি এটা।
তাহলে ফ্রিঞ্জ উইডথ দিয়ে এটাকে ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাব কতগুলো ফ্রিঞ্জ শিফট হলো। সিম্পল থিং, তাই না? তাহলে নাম্বার অফ ফ্রিঞ্জ শিফটের ফর্মুলা কি হবে? লিখবে শিফট ডিউ টু শিফট ডিভাইডেড বাই ফ্রিঞ্জ উইডথ। শিফট কত পেলাম আমরা? মিউ মাইনাস 1 টি ক্যাপিটাল ডি বাই স্মল ডি ডিভাইডেড বাই ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটাকে ভালোভাবে যদি লিখি, মিউ মাইনাস 1 ক্যাপিটাল টি ডি বাই স্মল ডি ইনটু ডি বাই ল্যামডা ক্যাপিটাল ডি। ডি কাটবে, ডি কাটবে, তাহলে অ্যান্সার হবে মিউ মাইনাস 1 ইনটু টি বাই ল্যামডা। এটা মনে রাখবে, এসব আর দরকার নেই, ফর্মুলা মনে রাখবে। নাম্বার অফ ফ্রিঞ্জ শিফট কত হবে? মিউ মাইনাস 1 ইনটু টি বাই ল্যামডা। এর থেকে একটা অঙ্ক দেয়, সেই অঙ্কটাও আমি তোমাকে পড়াচ্ছি। চলো লাস্ট অঙ্ক শেষ, আর কিচ্ছু নেই, সব কনসেপ্ট কভার করেছি, সব কনসেপ্ট যা যা আছে আবার বলে দিচ্ছি। এরপরে আছে ডিফ্র্যাকশন আর পোলারাইজেশন, সেটার ভিডিও আগে যা দেওয়া ছিল সেটাই থাকবে, কোনো চেঞ্জ ওভার নেই। চলো কি কোশ্চেন বলেছে? একটা ওয়াইডিএসি সেটআপ বলেছে, ল্যামডা বলেছে 6000 অ্যামস্ট্রং, এটা হচ্ছে নিউ সেন্ট্রাল ফ্রিজ, সেন্ট্রাল ব্রাইট ফ্রিজ, আর এটা হচ্ছে ওল্ড সেন্ট্রাল ব্রাইট ফ্রিজ। এখানে একটা স্ল্যাব দিয়ে দিয়েছে, এই স্ল্যাবের মিউ বলেছে 1.5 আর থিকনেস বলেছে 12 মাইক্রোমিটার। কোশ্চেন করেছে নাম্বার অফ, ডাইরেক্ট কোশ্চেন, ফ্রিঞ্জ শিফট কত হবে? না জানলে পারবে না, আর জানলে কিচ্ছু নেই। কি ফর্মুলা ছিল বলো? মিউ মাইনাস 1 ইনটু টি বাই ল্যামডা। অঙ্ক শেষ। মিউ কত? 1.5 মাইনাস 1 মানে 0.5। টি কত? 12 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ল্যামডা কত? 6 ইনটু 10 থেকে যদি 3 বাদ দিই 7 নাকি, 10 টু দি পাওয়ার মাইনাস 7, 6 2 হবে, মাইনাস 7 মাইনাস 6 করে একটা 10 করে 10 টু দি পাওয়ার মাইনাস 1 করে থাকবে, মানে এটা উপরে গেলে 10 হবে, 5/10 হবে, মানে 10 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে নাম্বার অফ ফ্রিঞ্জ শিফট 10টা। দ্যাটস অল, কমপ্লিট পুরো পার্ট। এরপরে আমাদের ছোট্ট একটা পার্ট বাকি আছে, তার নাম হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স করতে বেশি দিন লাগবে না, ম্যাক্সিমাম 2-3টে তার মধ্যেই কভার আপ হয়ে যাবে। তো পরের দিন আমরা মডার্ন ফিজিক্স স্টার্ট করব। দ্যাটস অল, এত অবধি থাকলো, বাই।